আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার আদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও ভিসির পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা শুধু বিএনপির নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের অঙ্গীকার, বললেন তারেক রহমান। শান্তিপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়, দোহায় আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। কাতারের বিশেষ সহযোগিতা আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলমান আন্দোলনের মধ্যে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সমস্যার সমাধানে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনের তৃতীয় দিন শিক্ষার্থীদের দাবি শুনতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। তার আশ্বাসের পরও অনশন না ভেঙে তা চালিয়ে যান শিক্ষার্থীরা। এর আগে শিক্ষা উপদেষ্টা হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান, তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি। সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। ভিসির অপসারণের খবর না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তাদের ভর্তি করা হয় হাসপাতালে। আমরা ওনাকে বলছি, স্যারকেও বলছি যে স্যার যতক্ষণ পর্যন্ত উনি অপসারণ হয়েছে এই নিউজটা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। সেহেতু আপনি যদি আমাদের কষ্ট লাঘব করতে চান দ্রুত সমাধান করে তাকে অপসারণ করে। শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকে কুয়েট কর্তৃপক্ষ। সবাই সাময়িক বহিষ্কার হওয়া ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করে, শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে। এই ক্যাম্পাসের এই সুনাম নষ্ট করে, এই ক্যাম্পাসটাকে বাজি ধরে, এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। এই জিনিসটার আমরা তীব্র ঘৃণা ভরে নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত, ডেফিনেটলি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী যারা, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ ক্লাসে অংশগ্রহণ করবে না। খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কুয়েটের এক দফা দাবির পক্ষে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিজ থেকে পদত্যাগ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতোই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতীকী অনশন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এই কথা বলেন। এ সময় কুয়েটের ঘটনায় বিএনপির উপর দায় চাপিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের দোষ ঢাকতে চাইছে বলে দাবি করেন তারা। অবিলম্বে কুয়েটের ভিসিকে পদত্যাগ না করানো হলে মার্চ টু কুয়েট
কর্মসূচির কথাও জানান শিক্ষার্থীরা। এ সময় পরবর্তী কর্মসূচি হিসেবে আজ রাত 9:30 শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ইন্টারিম বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইন্টারিমের যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিত্তিকে অপসারণ করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা জানি কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাকে আমরা শেখ হাসিনার মতো টেনে হিচড়ে তার গদি থেকে টানিয়ে আনবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের দায়ের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আসামি গ্রেফতার করতে পারবে পুলিশ। পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। গত বছরের 12 জুন ওই মামলায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের 6 কর্মকর্তা। 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিলে এর বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11 আগস্ট আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক, কিন্তু মামলাটি চালিয়ে যেতে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসেছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ওই আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। এই অফিস আদেশটি পুলিশের এই স্বাধীন কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই আদেশটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের সিআরপিসির সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের দেশে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের সঙ্গে সাংঘর্ষিক। গত 9 এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেফতার করতে হবে। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলায় হেরে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দুর্নীতি দমন কমিশন। দুদকের মুখপাত্র বলেন, প্রয়োজন মনে করলে আপিল করতে পারেন আইনজীবীরা। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বছর দেড়েক আগেও ডক্টর ইউনূসকে নিয়ে সরগরম ছিল দুদক। তাকে কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 2023 সালের মে মাসে 25 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। জেলে পাঠাতে দ্রুত চলে বিচার কাজ, কিন্তু 5 আগস্টের পর পাল্টে যায় সব হিসেব নিকেশ। কারাবন্দির পরিবর্তে দেশের হাল ধরেন ডক্টর ইউনূস। 8 মাস পর তার দুর্নীতির মামলা বাতিল করল সর্বোচ্চ আদালত। মামলায় হেরে গেলেও এ নিয়ে মন্তব্য করতে চাননি দুদকের মুখপাত্র। এটা বিজ্ঞ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন হবে না। আর যদি দুদক যদি কোনো মামলায় যদি উচ্চ আদালত হয়ে যায়, দুদক সেখানে আপিল করে থাকে, নিশ্চয়ই সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমরা এই ধরনের কোনো চাপ, কোনো ধরনের কোনো দিক থেকে কোনো প্রভাব অনুভব করছি না। দুদকের এই কর্মকর্তা জানান, একটি চক্র কমিশনের নাম ব্যবহার করে প্রতারণা করছে। চক্র বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন জনকে ফোন দেয়া হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে ফোন দিয়ে
তাদের কাছে দুদকের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিষ্পত্তি করে দেব। কারো বিরুদ্ধে কোনো অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয় কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি দেখা করেন বা আপনি এই কাগজ নিয়ে আসেন, কখনোই বলবেন না। অবশ্যই অনুসন্ধানকারী কর্মকর্তা যদি দায়িত্বপ্রাপ্ত হন তিনি লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাবেন বা তার দপ্তরের কাছে যদি কোনো রেকর্ডপত্রের প্রয়োজন হয় তিনি সেখানে জানাবেন। এদিকে দুদক কমিশনার জানান অর্থ পাচার সহ দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো, শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না, শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। দুদক এই রাষ্ট্রে একটা সংবিধিবদ্ধ সংস্থা, পুরো রাষ্ট্র আজকে জিরো টলারেন্সে আছে অন্যায়ের বিরুদ্ধে। এদিন 9 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলছে। অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালে 31 জানুয়ারি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র সমাধান শান্তিপূর্ণ টেকসই প্রত্যাবাসন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কাতারের বিশেষ সহযোগিতা চান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। এই সংকট সমাধানে ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালো বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশ। কাতার সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির জোরালো পদক্ষেপ চান ডক্টর ইউনূস। জানান, দ্রুত এই সংকট নিরসন না হলে পুরো অঞ্চলে নিরাপত্তার শঙ্কা দেখা দেবে। পরে এ বিষয়ে প্রেস ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী আবারও আলোচনা নিয়ে আসতে কাজ করছে ডক্টর ইউনূস। ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের কথাও তুলে ধরেন প্রেস সচিব। ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে। এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। গোলটেবিল আলোচনায় দেওয়া বক্তব্যে সবাইকে মানবতা, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, ATN বাংলা। 725 জন সেনা সদস্য নেয়ার ঘোষণায় বাংলাদেশ এবং কাতার উভয় দেশ সমানভাবে লাভবান হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতে 2 দেশের এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। দোহায় আর্থনা সম্মেলনের সাইড লাইনে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী
শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ৩০ দশকের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাতারের সেনাবাহিনীতে কাজ করবে। এতে শুধু দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচন হয়নি, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা আরও মজবুত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জনস্বার্থে কাজ করে জনসমর্থন অর্জনের মাধ্যমে অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের ৩ জেলার রাষ্ট্র সংস্কার ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, জনস্বার্থ তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সব জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা সংস্কারের বিষয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু বিএনপির নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের অঙ্গীকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশ ও দেশের মানুষের মৌলিক সমস্যা সমাধান। দেখুন, একটি জিনিস চিন্তা করে এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে, মানুষের সুবিধা অসুবিধা নিয়ে। কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন কথাবার্তা বলুন, তার মধ্যে কিন্তু আপনাদের সিংহভাগ মানুষ যেগুলো জানতে চেয়েছেন, বলতে চেয়েছেন, তা কিন্তু সেভাবে আসে না। এ সময় তিনি বলেন, যত সময় যাচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে। তাদের মোকাবেলায় বিএনপির লক্ষ্য মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের সমর্থন আস্থা অর্জন করতে হবে। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দিয়েছি এবং গুরুত্ব সহকারে আলোচনা করেছি, গুরুত্ব সহকারে তুলে ধরেছি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জাতির জন্য বিপদ ডেকে আনবে এমন সংস্কার নয়, বিএনপি দেশবাসীর কল্যাণে সংস্কার চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মির্জা আব্বাস বলে, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, ফ্যাসিবাদের দোসরদের থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচন যাতে হতে না পারে সেজন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। এদিকে মানুষের সেবা সহ জনকল্যাণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। নির্বাচন নিয়ে কোন রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হইলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আপনার চিন্তা কেনা বাংলাদেশে।
ঢাকার বাড়িওয়ালা ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা সহ টিসিবির তালিকায় থাকা 40 লাখ ভুয়া কার্ডধারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুন মাসের মধ্যে যোগ্যদের হাতে টিসিবির কার্ড তুলে দেওয়া হবে। এই সময় সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ জানান, টিসিবির পণ্য তালিকায় শিগগিরই ডিম, সাবান সহ বেশ কিছু নতুন পণ্য যোগ হতে যাচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির মাধ্যমে বর্তমানে 1 কোটি দরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ সহ নানা ধরনের ভোগ্যপণ্য ন্যায্য মূল্যে দিচ্ছে সরকার। বছরে 12 থেকে 14 হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে সারা দেশে প্রায় 800 ডিলারের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেয় টিসিবি, যেখানে সরকার ভর্তুকি দেয় 5 থেকে 6 হাজার কোটি টাকা। রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, তেলসহ বিভিন্ন পণ্য সরাসরি আমদানি করে ভোক্তাদের দেবে টিসিবি। বিভিন্ন প্রোডাক্টের র মেটেরিয়াল কেনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। অয়েলের জন্য আমরা কয়েকটি কোম্পানির সাথে আমরা অ্যাটাচড হয়েছি। আমাদের এই ইনভেন্টরিটাও চেঞ্জ হবে। উই আর ট্রাইং টু ইনকর্পোরেট টি, 2 ধরনের সাবানের চেষ্টা করছি যে এগুলো ইনভেন্টরিতে কিভাবে আনা যায়, ইনভেন্টরিটা একটু চেঞ্জ করা যায়। অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় টিসিবি কার্ডে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেয়া হবে। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5 তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। 40 লক্ষ যারা বেনিফিশিয়ারি ছিলেন তাদেরকে কমিয়ে আনা হয়েছে এবং এটাকে সামনে গিয়ে আরো কমিয়ে আনা হবে। যারা বেনিফিশিয়ারি প্রান্তিক শ্রেণী তাদেরকে সঠিকভাবে খুঁজে পেতে হবে। আশা করছি যে জুন মাস নাগাদ আমরা সেখানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে পারবো। এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। নিত্য পণ্যের দামে লাগাম টেনে ধরতে করণীয় বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতার পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি নেমে আসবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 1 ও র্যাব 13 যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখায় তথ্য নিশ্চিত করেছে। এদিকে এই মামলার এজাহার নামীয় আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে রোববার রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার হন কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানি। তাদের সবাইকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ পর্যন্ত পারভেজ হত্যা মামলায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার প্রকাশিত IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025 এপ্রিল এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। Global growth will reach 2.8% this year and 3% next year. A cumulative downgrade of about 0.8 percentage point relative to our January 2025 WEO update. IMF সাধারণত পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্য হালনাগাদ করেছে IMF। সেখানে বাংলাদেশের জন্য 2025 সালের জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে 6.5% হওয়ার কথা বলা হয়েছে। Is the policy framework around the banking system and the non-banks that is so important to create resilient and deep financial markets that are then facilitating adjustments. বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিছুদিন আগে
চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে 5.2% নির্ধারণ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উন্নত দেশগুলো আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্বব্যাংক। একই সাথে বিশ্বব্যাংকের দেয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। রিয়াদ জামান সজীব, এটিএন বাংলা, যুক্তরাষ্ট্র। বেতন ভাতা পরিশোধে ব্যর্থ 6 পোশাক কারখানাকে শ্রমিকের পাওনা পরিশোধে আগামী 7 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে ডার্ট গ্রুপ, স্টাইল ক্রাফট, ইয়াংওয়ান বিডি, মাহমুদ গ্রুপ, টিএনজেড গ্রুপ, রয়ার ফ্যাশন এবং জেনারেশন নেক্সট। সম্পদ বিক্রি করে হলেও এসব প্রতিষ্ঠানের মালিকদের শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সরকার কিংবা ব্যাংক তাদের কোনো সহায়তা করবে না বলেও জানান তিনি। সচিবালয়ে শ্রম অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা বলেন, এসব মালিকদের বিরুদ্ধে শিগগিরই রেড অ্যালার্ট জারি করা হবে। এদিকে সচিবালয় শ্রম সংস্কার কমিশন আনুষ্ঠানিকভাবে শ্রম উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। আপনি ফ্যাক্টরি করুন, ব্যবসা করুন, ক্লিন বিজনেস করুন, আপনি আপনার শ্রমিককে লুক আফটার করেন, এটা আমাদের দায়িত্ব না। আপনার শ্রমিককে লুক আফটার করেন, আপনার শ্রমিকদের বেতন দেন ঠিক মতো, যাতে তারা কোনো অসন্তোষী না যায়। বাংলাদেশের শ্রমিকরা সাধারণত ওই ধরনের অসন্তোষ করবে না যতক্ষণ পর্যন্ত। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের বিস্তীর্ণ তিল এবং সূর্যমুখী ফুলে নেচে বেড়াচ্ছে মৌমাছি। এসব ফুল থেকে মধু আহরণ করে কাঠের খাঁচায় বিশেষভাবে তৈরি মৌচাকে তা জমায় মৌমাছি। এই মধু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি সারা দেশে সরবরাহ করেন উদ্যোক্তা ওহিদুল ইসলাম রানা। এভাবে মধু উৎপাদন করে অন্যদেরও স্বাবলম্বী হওয়ার আশা দেখাচ্ছেন এই যুবক। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2018 সাল থেকে তিল, সূর্যমুখী, সরিষা, কালিজিরা সহ বিভিন্ন ক্ষেতের পাশে বিশেষ পদ্ধতিতে মৌমাছির সাহায্যে মধু সংগ্রহ করে আসছেন ঝালকাঠির ওহিদুল ইসলাম রানা। চলতি তিল ও সূর্যমুখীর মৌসুমে কাঠালিয়া উপজেলার দোগনা গ্রামে মধু সংগ্রহের 5 শতাধিক বাক্স বসিয়েছেন তিনি। আকার ভেদে যার প্রতিটি বাক্সে রয়েছে 8 থেকে 10,000 মৌমাছি। প্রতি সপ্তাহে 40 থেকে 50 মণ করে মধু সংগ্রহ করছেন ওহিদুল। এই মধু স্থানীয়ভাবে 700 টাকা কেজিতে আর পাইকারিতে 22,000 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 5টা খামারে 10 থেকে 12 জন লোক কাজ করে, আর আমি বছরে প্রায় 7টা ফুলের মধু সংগ্রহ করে থাকি। বেকারত্ব ঘুচিয়ে ওহিদুলের এই কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা অনেকের কাছে অনুপ্রেরণার। তার কাছে পরামর্শ নিচ্ছেন মধু উৎপাদনে আগ্রহীরা। ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে রাখা, তারপর আমরা বক্সের থেকে মেশিন দিয়ে সংগ্রহ করে বাজারজাত করতে হয়। সেটা ঝাইরে ফ্রেমগুলো আমাকে দিচ্ছে, আমি ফ্রেম থেকে মধুটা সংগ্রহ করে এটা আবার মেশিন থেকে ড্রামে করে বোতলজাত করে আমরা বাজারে বিক্রি করি। আমরা ওনার মধু চাষের মাধ্যমে অর্গানিক মধু পাচ্ছি। বাণিজ্যিকভাবে যারা মধু উৎপাদন নিয়ে পরিকল্পনা করছেন তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানায় বিসিক। ঝালকাঠির কোনো উদ্যোক্তা এই পেশা গ্রহণ করতে চায়, বিসিক তাদেরকে কারিগরি প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা করতে বদ্ধপরিকর। ওহিদুল ইসলামের মতো উদ্যোক্তা গড়ে উঠলে দেশের চাহিদা মিটিয়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এই মধু বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প হোগলা পাতার পাটি। একসময় মাদারীপুরের কালকিনি ও ডাসা উপজেলার 2 শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত ছিল। তবে সময়ের সাথে সাথে হোগলা পাতার স্বল্পতা, প্লাস্টিক উপকরণের ব্যবহার বেড়ে যাওয়ায় এই শিল্প আজ বিলুপ্তির পথে। গ্রামীণ শিল্পের এই ধারাকে টিকে রাখতে সরকারি সহায়তা জরুরি বলে জানালেন কারিগররা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। একসময় গ্রামের মানুষের নিত্য ব্যবহারের অন্যতম উপকরণ ছিল হোগলা পাতার পাটি ও তা থেকে তৈরি অন্যান্য উপকরণ, যা নিজেদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে সংসার চালাতেন তারা। হোগলা তৈরি এসব সামগ্রীর খরচ কম হওয়ায় বেশ কদর ছিল হোগলা পাতার পাটি,
মাদুর, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা ও খাবার ঝুলিয়ে রাখার শিকাসহ বিভিন্ন জিনিসপত্রের। এখন বিলুপ্তির পথে হোগলা পাতার এসব পণ্য। হোগলা পাতার স্বল্পতা, কারিগরের অভাব, হোগলা পাতা তৈরির জিনিসের দাম না থাকায় পেশা বদল করেছেন অনেকে। পূর্বপুরুষের পেশাকে ধরে রাখা ও এই শিল্পের বিকাশে সরকারি সহায়তা চাইলেন এই শিল্পের কারিগররা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি, 150 টাকা চালান দিলে 150 টাকা আমার লাভ আছে। আমার বাপ মা ইয়ে করিয়া গেছে আর আমরা ইয়ে করতে আছে। এখন যদি একটু দাম বেশি হইতো তাহলে আমাকে পোষাইতো। পলিথিন এবং প্লাস্টিক বের হইয়া এখন এই ওগলা পাটির চাহিদা একটু কমে গেছে। বাপ দাদার পেশা হিসেবে এটা এখন ব্যবহার করতেছি। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তাহলে আমাদের একটু ভালো হতো। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের এই কর্মকর্তা। যদি বৃহৎ কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সে বিষয়টা আমরা সরকারের কাছে উত্থাপন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হোগলা পাতা গাছের চাষাবাদ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আগামী শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সমাহিত হওয়ার আগ পর্যন্ত তার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। শেষ বিদায় অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিভিন্ন দেশের রাজা, বাদশাহ, রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রায় 2.5 লাখ মানুষ জমায়েত হবে বলে আশা ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষের। পপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। পোপ হিসেবে দায়িত্ব পালনের 12 বছর ভ্যাটিকান সিটির নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় অবস্থান করছিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 88 বছর বয়সে সোমবার তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পর থেকেই সেখানেই রাখা হয়েছে পোপের কফিন। মঙ্গলবার তার মরদেহের কয়েকটি ছবি প্রকাশ করে ভ্যাটিকান কর্তৃপক্ষ। এখান থেকে তার মরদেহ নেওয়া হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায়। সমাহিত না করা পর্যন্ত এখানেই পোপের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবে জনসাধারণ। ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শনিবার সকালে পোপের শেষ বিদায় অনুষ্ঠান হবে। এদিকে পোপের মৃত্যুতে বিভিন্ন দেশে চলছে নানা আনুষ্ঠানিকতা। রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ সময় ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাসিলিকার বাইরে জড়ো হয় শোকার্ত হাজারো মানুষ। মঙ্গলবার রাতে সেন্ট পিটার্স স্কোয়ারে জপমালা প্রার্থনা সভায় মোমবাতি প্রজ্বলন সহ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন খ্রিস্ট ধর্ম অনুসারীরা। এ সময় শোকে স্তব্ধ হয়ে পড়েন অনেকে। আধ্যাত্মিকভাবে আমি পোপ ফ্রান্সিসের প্রতি খুব অনুরক্ত। প্রতিদিন আমি তার জন্য প্রার্থনা করি। তার মৃত্যুর খবরে আমি একেবারে ভেঙে পড়েছি। শেষকৃত্য হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে। ক্রুশ বহনকারী একজন পুরোহিতের নেতৃত্বে শোভাযাত্রা দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত করা হবে। মাতা মেরিকে উৎসর্গকৃত এই ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস বিদেশ সফরের আগে ও পরে প্রার্থনা করতেন। রেওয়াজ অনুযায়ী 3টি কফিনের পরিবর্তে একটি সাধারণ কাঠের কফিনে সমাহিত করা হবে তাকে। পরে নতুন পোপ নির্বাচন করবেন কার্ডিনালরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ট্রাম্প প্রশাসনের নীতি আমেরিকা প্রথম নীতির অংশ হিসেবে বিশ্বের শতাধিক দপ্তর বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্তের কথা জানান। এতে বেকার হয়ে পড়বে প্রায় 15% কর্মী। সংবাদ সংস্থা রয়টার্স এবং এপি মার্কিন সরকারের গোপন নথির বরাত দিয়ে জানিয়েছে 734টি অফিসের মধ্যে 132টি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এরপর 137টি দপ্তরকে স্থানান্তরিত করা হতে পারে বলেও ওই নথিতে বলা হয়েছে। এবারে পার্টিস খেলার খবর। বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে একদিন আগে সিলেট টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে। 174 রানের জয়ের টার্গেটে নেমে ওয়ানডে মেজাজে খেলে সফরকারীরা। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে জয় পায় তারা। আগের দিনের 4 উইকেটে 194 রান নিয়ে খেলতে নেমে 255 রানে অল আউট হয় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের 191 রানের জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছিল 273 রানে। পরাগ আরমানের রিপোর্ট। যে মিরাজ জিম্বাবুয়ের জয়কে কঠিন করে তুলেছিলেন, সেই মিরাজের বলে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে জিম্বাবুয়েকে জয় এনে দেন মাদেভেরে। এতে 2021 সালের মার্চ মাসের পর টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 174 রানের টার্গেটে নেমেই ওয়ানডে মেজাজে খেলতে থাকে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও বেন কারান 95 রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। বেন কারানকে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। নিক ওয়েলস তাইজুলের শিকার হলে 2 উইকেটে 117 রান তুলে চা বিরতিতে যায় সফরকারীরা। তখনও বরফের মতো উইকেটে জমেছিলেন ব্রায়ান বেনেট। সেই উইকেটে ম্যাজিক দেখান মেহেদী হাসান মিরাজ। এক একটি উইকেট তুলে নিয়ে তিনি বাংলাদেশের জেতার জানালাটা খুলে দেন। কিন্তু ইস্পাত কঠিন হয়ে বুক চিতিয়ে দাঁড়ান মাদেভেরে। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি দলকে দারুণ এক জয় এনে দেন। সিলেট থেকে এই জয়ের আনন্দ পৌঁছে যায় বুলাওয়ে, হারারে সহ জিম্বাবুয়ের সব জায়গায়। তাছাড়া 7 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয় পায় রোডেশীয়রা। এর আগে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন সকালেই 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। জাকের আলী লড়াই করলেও মুজারাবানির তোপে 255 রানে অল আউট হয় স্বাগতিকরা। তাতে 174 রানে জয়ের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য ছুঁতে কষ্ট হলেও ব্যর্থ হয়নি সফরকারীরা। পরাগ আরমান, এটিএন বাংলা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল এর সুপার লিগে জয় পেয়েছে মোহামেডান, আবাহনী এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করে 224 রানে অল আউট হয় গুলশান। জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের 71 এবং তাওহিদ হৃদয়ের 62 রানে ভর করে 5 উইকেটে 225 রান তুলে জয় নিশ্চিত করে মোহামেডান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ব্যাট করে শাহরিয়ার কমলের 96 রানে ভর করে 249 রানে অল আউট হয় আবাহনী। জবাবে এনামুল হক বিজয় সেঞ্চুরি সত্ত্বেও 239 রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিজয় করেন 108 রান, তাতে 10 রানে জয় পায় আবাহনী। অন্য ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে 103 রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও ভিসির পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। রাষ্ট্র সংস্কার 31 দফা শুধু বিএনপির নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের অঙ্গীকার, বললেন তারেক রহমান। শান্তিপূর্ণ প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়, দোহায় আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। কাতারের বিশেষ সহযোগিতা আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।